বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা উদ্বেগ, মহা উৎকণ্ঠা, মহা আতঙ্কের নাম গোটা পৃথিবীব্যাপী। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াই করছে পৃথিবী এবং এই লড়াইয়ে কে জয়ী হবে, কবে জয়ী হবে, করোনা কতদিন পর্যন্ত তার আধিপত্য বিস্তার করে চলতে পারবে, নাকি মানুষই শেষ পর্যন্ত জয়ী হবে। তবে মানুষ হয়তো জয়ী হবে, কবে জয়ী হবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত এবং সেই লড়াইয়ে বাংলাদেশও সামিল। করোনা বা কোভিড-19 মানুষকে শুধুমাত্র স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির মধ্যে নয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। পৃথিবীর কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কোথাও কোথাও পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। বাংলাদেশের পরিস্থিতিটা একটু ঘোলাটে এই অর্থে যে বাংলাদেশে একদিকে উদ্বেগজনক পরিস্থিতি, উদ্বেগ এই অর্থে যে মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী, পরীক্ষার সংখ্যা আশানুপাতে যেটা হওয়া উচিত সেটা করা যাচ্ছে না এখন পর্যন্ত। অন্যদিকে যে সাধারণ ছুটি বা লকডাউন যাই বলা হোক না কেন, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেই পদক্ষেপগুলো ইতিমধ্যেই শিথিল করে দেওয়া হয়েছে, যদিও সবাইকে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলতে। ইতিমধ্যেই আবার শোনা যাচ্ছে যে কোনো কোনো অঞ্চলে লকডাউন ঘোষণা করা হবে। ইতিমধ্যে কক্সবাজারের কথা আমরা জানি যে কক্সবাজারের জেলা প্রশাসক সেখানটাতে লকডাউন ঘোষণা করেছেন। সামনে আমাদের আগামী অর্থ বছরের বাজেট জাতীয় সংসদে আগামী 11 তারিখে প্রস্তাবিত হবে, উত্থাপিত হবে এবং এই বাজেট অধিবেশনের চেহারাটা ভিন্ন রকমের। মাত্র 8 দিনের অধিবেশন, সব সংসদ সদস্য তাতে যোগ দেবেন না, অর্থাৎ সেই অর্থে এই বাজেট নিয়ে আলোচনা করবার তেমন কোনো সুযোগ থাকবে না এবং প্রাক বাজেট আলোচনা কোভিড-19 পরিস্থিতির কারণে তেমন কোনো সুযোগ ছিল না। গত বেশ খানিকটা সময় ধরেই আমরা বাংলাদেশের অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং খাত নিয়ে প্রচুর আলোচনা করেছি। এর মধ্যে কোভিড-19 এসে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সেই জটিল পরিস্থিতিকে বাংলাদেশ কিভাবে বেরোবে, বাংলাদেশের মানুষ কিভাবে মুক্তি পাবে, সেটি একটি বড় প্রশ্ন। এর মধ্যে অনেকেই মনে করেন যে সংহতির প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে, যে আমাদের মধ্যে এখন অনেক বেশি সংহতি দরকার এই সংকট মোকাবেলার জন্য, কারণ এটি কোনো রাজনৈতিক সংকট নয়, যদিও শেষ পর্যন্ত জনস্বাস্থ্যের বিষয়টি একটি রাজনৈতিক বিষয় বলেই বিশেষজ্ঞরা বলে থাকেন। এই সব পরিস্থিতি নিয়ে আমরা আজকে আলোচনা করবার জন্য আমার সঙ্গে নারায়ণগঞ্জের 2500 থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আমাদের সঙ্গে ঢাকার মানিক মিয়া এভিনিউর ন্যাম ভবনের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। স্বাগত আপনাদের দুজনকেই। মিস্টার নজরুল ইসলাম বাবু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, একজন আইন প্রণেতা এবং ক্ষমতাসীন দলের আইন প্রণেতা, যে কোভিড-19 তো সবাইকে পরাস্ত করে চলেছে এবং সে কবে বিদায় নেবে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। বাংলাদেশই নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রেই সেটি বলা যেতে পারে। কিন্তু সেই লড়াইয়ে বাংলাদেশ কোভিড-19কে কবে বিদায় করতে পারবে বা তাকে কতটা পরাস্ত করে নিজের সক্ষমতা প্রমাণ করতে পারবে, কি মনে করেন এবং এখন পর্যন্ত অবস্থাটা কি দেখছেন? জিল্লুর ভাই, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে যেটা বলবো সেটা হলো কোভিড-19 সারা পৃথিবীকে সংকটের সম্মুখীন করেছে, সারা পৃথিবীতেই লাশের স্তূপ উপহার দিয়েছে। এটা বরাবরের মতোই সত্য। তবে এই বিষয়টি সত্য যে বাংলাদেশের মানুষ এখনো কাবু হয়নি। বাংলাদেশের মানুষকে এই করোনা এখন পর্যন্ত কাবু করছে বলে আমি বিশ্বাস করতে পারি না। কারণ বাংলাদেশ একটি দরিদ্র শাসিত এবং এই অতি ঘনসম্পন্ন মানুষ, ব্যাপক মানুষের উপস্থিতিতে আমরা এখন পর্যন্ত আমি মনে করি আমরা মোকাবেলা করে ভালো আছি। আমাদের দুঃসাহসিক নেতৃত্ব, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শুরুতেই যেভাবে মানুষকে সাহস যোগানোর পরিকল্পনা দিয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন, সেটা আমরা কিন্তু মনে প্রাণে গ্রহণ করেছি। গরিব দেশের মানুষ হয়েও আমরা মোকাবেলা করতে অনেকটা সক্ষম হয়েছি। তবে যে পর্যায়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে আমার মনে হয় যে আমরা এই উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো আছি। কিন্তু তাই বলে আমরা যে মোকাবেলা করতে সফল হয়ে গিয়েছি বিষয়টি তা নয়। তবে আমরা এই বীর বাঙালি, বীর জাতি হিসাবে এই করোনাকে যেভাবে ভয় পাওয়ার কথা সেইভাবে ভয় না পেয়ে মোকাবেলা করে আমরা কিন্তু করোনাকে নিজেদের হস্তক্ষেপে আনার মধ্য দিয়ে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছি। আমরা এই এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ সাহসিকতার সহিত কাজকর্ম করছে,
এবং সবসময় নিজেরা নিজেদের এই যতটুকু সম্ভব নিজেরা নিজেদের অবস্থান থেকে এখনো করেনি। মানুষ এখনো এই লকডাউন উঠানোর সাথে সাথেই কিন্তু সবাই সবার কাজকর্মে ঝাঁপিয়ে পড়েছে এবং এখন পর্যন্ত সংকট মোকাবেলা করে আমরা প্রস্তুতি এরকম ভাবে নিয়েছি যে আমরা মোটামুটি ভাবে ইনশাল্লাহ এই বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নেওয়ার মন মানসিকতা প্রত্যেকেরই কিন্তু রয়েছে। এই অবস্থায় আমি এইটুকু বলবো যে বাবু, আপনার ২,৫০০-এর পরিস্থিতি একটু আমাদেরকে বলবেন। ২,৫০০-এর পরিস্থিতি কি? আমরা জানি যে বাংলাদেশে যে কয়টা অঞ্চল ভালনারেবল, তার মধ্যে ঢাকা একটি, নারায়ণগঞ্জ একটি, গাজীপুর একটি। বলছি মূলত নারায়ণগঞ্জ জেলা কিন্তু প্রথম অ্যাটাক হয়েছে, আপনি জানেন। নারায়ণগঞ্জ থেকেই বাংলাদেশের সব জায়গায় ছড়িয়েছিল, এটা সত্যি। তবে নারায়ণগঞ্জের ২,৫০০ উপজেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা ২৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৭ জন, আর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ১৮ জন, আর বাকিরা নিজ ঘরে থেকে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবায় পাশাপাশি ২,৫০০ উপজেলার যে স্বাস্থ্যসেবা আমাদের হাসপাতাল, আমি মনে করি যথেষ্ট সার্ভিস দিয়ে আমাদের ২,৫০০ বাসীকে এখন পর্যন্ত ভালো রেখেছেন। আমরা সচেতন রয়েছি এবং আমাদের প্রত্যেকটি রোগী টেস্ট করে করে তারা প্রেসক্রিপশন নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে যে সাজেশন পাচ্ছে সেই মোতাবেক কিন্তু সবাই মোটামুটি সুস্থ হয়ে উঠছে। আমার নিজ উপজেলায় কিন্তু মৃত্যুবরণের সংখ্যা নাই বললেই চলে। নারায়ণগঞ্জের অধিবাসী ঢাকায় বসবাসরত 2 জন মৃত্যুবরণ করেছে ইতিমধ্যে, কিন্তু ২,৫০০ উপজেলায় সকল রোগী আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নজরুল ইসলাম বাবু, একটি কথা একটু শুনতে চাই। ধরেন যে এই যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পরিস্থিতিটা গোটা দেশেই উদ্বেগজনক, এবং বাইরের যেসব তথ্য ইকোনমিস্ট পত্রিকাকে আমরা উদ্ধৃত করতে পারি বা অন্যান্য পর্যায়ের বিশেষজ্ঞরা যা বলছেন যে বাংলাদেশের পিকটা এখনো আসেনি, বরং পিকের দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগুচ্ছে। এবং কেউ কেউ অনেক বেশি, যেহেতু বাংলাদেশ অত্যন্ত ঘন বসতিপূর্ণ একটি দেশ, বাংলাদেশের পরিস্থিতিটাকে অনেকেই খুবই আশঙ্কাজনক। বাংলাদেশ, ভারত, দক্ষিণ এশিয়ার চিত্রটাকে অনেকে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে মনে করেন। সেরকম একটা পরিস্থিতিতে এই যে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হলো, আমরা প্রায় 2 মাসের মতো ছুটি, আধা ছুটি এরকম অবস্থার মধ্যে দিয়ে চললাম, কিন্তু যখন পরিস্থিতিটা খারাপ হতে যাচ্ছে তখন এই যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত, সেটিকে অনেকেই মনে করেন যে এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছে। আপনি কি এই বক্তব্যের সঙ্গে একমত? আপনাকে আমি এই বিষয়ে এটা বলতে পারি যে আমরা যে সবকিছু খুলে দেওয়াটা, এই বিষয়ে আমি আপনাকে বলবো দেশের নাগরিকদের চাহিদা পূরণও কিন্তু সরকারের একটা নৈতিক দায়িত্ব থাকে। বাংলাদেশের বাস্তবতাটা আপনি সবাই যেরকম উপলব্ধি করি, দেশের নাগরিকরাও কিন্তু উপলব্ধি করেন। সরকার তার বাইরে নয়, সরকার যথাযথ ব্যবস্থা প্রত্যেক ক্ষেত্রেই নিয়েছে, সংকট উত্তরণে বলেন এবং এই রোগ প্রতিরোধে বলেন। আমরা দেখেছি সরকারের সিদ্ধান্তকে জনগণ স্বাগত জানিয়েছেন, কিন্তু কিছু সংখ্যক কতিপয় বুদ্ধিজীবী বলেন, বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা, মিডিয়া সবকিছু মিলে এই বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা থেকে লকডাউন থেকে আমাদের সরে আসাটা সরকারের আমি মনে করি এই যথোপযুক্ত একটা সিদ্ধান্ত হয়েছে। তবে এখন আমাদের এটা পর্যবেক্ষণ করা উচিত, যে কোনো ভাবেই হোক। এখন সরকার যেটা ইতিমধ্যে চিন্তা করেছেন, যেখানে এই রোগের প্রাদুর্ভাব বাড়বে সেখানে আমাদের আবার লকডাউনে যাওয়া উচিত। এবং যে ক্ষেত্রে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ ছিল, সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়েছিল, সরকারের অনুদান, সরকারের এই প্রণোদনা, এগুলো দিয়ে আমরা ভালো ছিলাম, কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারেনি। এই ত্রাণ যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এই পবিত্র ঈদ এবং রমজান সুন্দরভাবে পরিচালনা করা, এগুলি সরকারের শতভাগ সফলতা। তারপরেও আমি বলবো আগে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের বেঁচে থাকতে হলে লকডাউনকে আরো কড়াকড়ি করা আমার মনে হয় যুক্তিযুক্ত। আসবো আমি আবার আপনার কাছে। সৈয়দ আশরাফ সাহেব, আপনি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই করোনা কাল কে কিভাবে
দেখছেন আপনি, এবং এই সময়টাতে আসলে যেভাবে সবাই মিলেই পরিস্থিতিটা মোকাবেলা করা দরকার সেটাও কতটা হচ্ছে সেটিও একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। এবং এখানে হয়তো অনেক ভালো ভালো কাজ হয়েছে, আবার অনেক কাজ সমালোচনারও যথেষ্ট সুযোগ রয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখছি সেটি বাংলাদেশ যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে কিনা কোভিড-19 পরিস্থিতিকে। মিস সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। ধন্যবাদ জিলুর ভাই। করোনা মোকাবেলা করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। উনি যে একবারে বিশাল একটা কৃতিত্বের কথা বললেন, যে লকডাউন প্রত্যাহার করে খুব কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে, স্বাগত জানাচ্ছে। এইসব স্বাগত আর ধিক্কার, কিন্তু উনি কিন্তু লকডাউন কড়াকড়ি করবার কথা বলেছেন, উনি কিন্তু শেষে করেছেন যে লকডাউন আরো কড়াকড়ি করা দরকার। জি, এটা শেষে উনি বলেছেন। উনি কি বললেন যে অনেকে ধন্যবাদ দিচ্ছে লকডাউন তোলার জন্য। লকডাউন তোলার জন্য নিজেদের মদতপুষ্ট কিছু ব্যবসায়ী ধন্যবাদ নিয়ে এই করোনা ভাইরাস মোকাবেলা করা কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ বাংলাদেশের চিকিৎসা বলেন আর মানুষের সুযোগ সুবিধা বলেন, শূন্যের কোঠায় যে আছে, শুধু গলাবাজি দিয়ে যে 10টা 12টা বছর 15টা বছর 2008 থেকে শুরু করে 20 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ক্ষমতা দখল করে থাকলো, এই গলাবাজি যে একটা বালির বাসরঘর সাজানো, সেটা করোনা ভাইরাসে খুব চমৎকার করে প্রতিফলিত হয়েছে। আজকে দেখেন, যখন কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হচ্ছে, তখন কোথায় কৃত্রিম শ্বাস ব্যবস্থা? সরকারি হাসপাতালগুলা বিভাগীয় শহরে কয়টা আছে? নাই। আজকে যেভাবে ভয়াবহতার দিকে সরকারি লকডাউন প্রত্যাহার করে শুধুমাত্র এই অনির্বাচিত ভোটচোর সরকার বাজেট করার জন্য যেভাবে লকডাউন প্রত্যাহার করে বাজেট ঘোষণা করবে আর লকডাউনটা তারা এইটা খুবই নিন্দনীয়। শুধু কিছু সুশীল সমাজ নয়, এটা বাংলাদেশের 15 কোটি মানুষের জীবনের নিরাপত্তার উপর সরকার একটা বৃদ্ধাঙ্গুলি মোকাবেলা করা সাহসিকতার সাথে তো পারেই নেই, বরং সেখানে আরো ক্ষমতার অহংকার আর গর্ব দেখাচ্ছে। যে অহংকারটা নজরুল ইসলাম বাবুর বক্তৃতাতেও সুস্পষ্ট ভাবে প্রতিফলিত হলো। উনি আত্মঘাতী কথা বলে ফেলেছেন। উনি একবার বলেছেন লকডাউন তোলার কারণে ধন্যবাদ পাচ্ছি, আবার কথাটা দুরকম হয়ে গেল। কিন্তু এইখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের সাথে মানুষের যে রোগটা বিস্তার লাভ করবে যোগাযোগের সাথে, কথার সাথে, টাচের সাথে, তাহলে মানুষকে বিচ্ছিন্ন করাটাই হচ্ছে এখানে বড় দায়িত্ব। আজকে স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য দিচ্ছে, এই তথ্য নিয়েও তো জনমনে অনেক বিভ্রান্তি আছে, প্রশ্ন আছে। কেউ বিশ্বাস করে না যে 200 মানুষ মারা গেলে বলে 30টা, 50টা মরলে বলে 10টা। এই সমস্ত তারা বলছে। সুস্থ কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তাদের এর উপর তো নির্ভর করা যাবে না। এই করোনা মোকাবেলা করতে গেলে বাংলাদেশের লকডাউন 2 মাস 3 মাস অব্যাহত রাখা দরকার। আর একচেটিয়া ভাবে সরকার জগত্তল পাথরের মতো বিনা ভোটে মানুষের বুকের উপর চেপে আছে। প্রত্যেকটা মানুষকে 10 টাকা কেজি চালের কার্ড দিয়ে 15 কোটি বাংলাদেশের যাদের যাদের দরকার আছে, 10 কোটি যদি গরিব লোক থাকে 10 কোটিকে দিয়ে দিতে হবে। কত এদের ক্ষমতার গরম, কত এরা যোগ্য, কত কি বোঝা যাবে। বাংলাদেশের সব মানুষ একসাথে যদি আক্রান্ত হয়, এই গভর্নমেন্ট তো পালাবে ফ্লাইট নিয়ে, একবারে বিদেশের টিকিট এদের কাটা আছে, বিমান এদের রেডি আছে। আজকে দেখেন যে এই রোগ কেউ নিরাপদ না। আমরা কাজের লোক বলেন, ড্রাইভার বলেন, সমস্ত কিছু নিরাপদ কারা? দিনমজুররা, নিরাপদ কারা? কৃষকরা। তারা যুদ্ধ করে প্রকৃতির সঙ্গে, রোদের সঙ্গে লড়াই করে, তারা রিক্সা চালায়, তারা হয়তো দেখেন সব ক্যারিয়ার হয়ে আছে। ওই রিক্সাওয়ালা সংস্পর্শে যে যাবে তার ক্ষতি হচ্ছে না, অন্যজনের তো ক্ষতি হচ্ছে। এই জন্য এখানে কোনো গলাবাজি আর নিন্দা ধিক্কারের কোনো ব্যাপার না। এইখানে বিষয়টা হচ্ছে আল্লাহর আমাদের এই পাপের গজব মোকাবেলা করতে গেলে এইখানে কোন প্রকার কথাই না, টোটাল লকডাউন অব্যাহত রেখে দেওয়া উচিত প্রথমত। আর দ্বিতীয়ত আপনি মোকাবেলার কথা বলছেন যে সর্বসম্মতি পাবে, এদের গরমই তো হবে না। আওয়ামী লীগ সরকারের রোগ নিয়ে এরা তামসা করে, এরা কারো সাহায্য চায় মানুষ মনে করে। হ্যাঁ, শুধু কোথায় শুধু সমালোচনা, বন্ধ, ষড়যন্ত্র, এগুলো তারা খুঁজে বেড়ায়। মানুষের যে একটা আল্লাহ প্রদত্ত গজব বিশ্বব্যাপী মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে যেমন দোয়া খায় করতে হবে, চেষ্টা করতে হবে, যার মাথায় যতটুকু বুদ্ধি আছে বুদ্ধিটা শেয়ার করতে হবে, করলে তার সমস্যার সমাধান হয়। বিশেষজ্ঞ ডাক্তার যারা, তাদের মতামত তারা মারে না। আওয়ামী লীগ পন্থী ডাক্তাররা কি কেউ বলছে লকডাউন খুলে দেন? টকশোতে বলেন আমি তো চিকিৎসা বিজ্ঞানী না, নজরুল ইসলাম বাবু কিন্তু চিকিৎসা বিজ্ঞানী না। তাহলে একটা ডাক্তারের জীবন যেখানে রোগীর চিকিৎসা করতে নিরাপদ নয়, তারপর তারা বলছে লকডাউনটা অব্যাহত রেখে দেন, তারপর সরকার তুলে দিল। সরকারের এই যে গরম, এই গরম কি হবে? এই গরমে মানুষ নির্বিচারে মরবে, চিকিৎসা পারবে না, লাশের উপর লাশের স্তূপ হবে। এটাই হচ্ছে চরম। এখানে
আমার একটা ছোট্ট প্রশ্ন, যদিও আপনি নজরুল ইসলাম বাবুর চিকিৎসক নেই সে ঠিক আছে, তবে তার ঘরের চিকিৎসক আছে আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে পাপের কথা, তো আমার প্রশ্ন হচ্ছে যে এই পাপ কার আসলে, এবং এই পাপ, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই ধরনের অভিযোগ করে বা পাল্টা অভিযোগ করে সমাধান হবে কিনা? আমরা দেখি আপনি অভিযোগ করছেন, আপনার দলের থেকে অভিযোগ করা হচ্ছে, আবার সরকারি দলের অনেক নেতা বিএনপিকে সবকিছুর জন্য অভিযুক্ত করছেন। তো এই রাজনীতিবিদদের এই অভিযোগ পাল্টা অভিযোগ দিয়ে আসলে সমস্যার সমাধান হবে কিনা? এটা আওয়ামী লীগ বিএনপির পাপ বলে তো কথা না, বিশ্ববাসী মানুষ মানব জাতির পাপের গজব আজকে আপনারা চিন্তা করেন। মক্কা মদিনাতে এভাবে দীর্ঘদিন নামাজ বন্ধ, রোজার সময় আমরা যে কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ফরিয়াদ করি। আজকে আল্লাহ আমাদের মোনাজাতটা, আমরা কত পাপী যে আল্লাহ আমাদের মোনাজাতটাও দেখেন হচ্ছে ঘরের ভিতর, যে পরিবেশ হয়ে গেছে যে ঘরের ভিতর করো, ঈদগাহ নামাজ পড়তে যেতে পারি না, আজকে যা জুম্মার নামাজকে পড়তে পারি, তারাবি সব ঘরে ঘরে করছে। তারাবি ঘরে করছে কেন করছে? এখন লকডাউন কেন করতে করছে? তারাবি মসজিদে কেন করতে দিল না বলেন? ঈদের নামাজ কেন জামাতে করতে দেয়নি? এখন লকডাউন কিসের যুক্তির ভিত্তিতে? করোনা কি আউট হয়ে গেছে বাংলাদেশে? না বাংলাদেশে করোনা ঊর্ধ্বগামী নয়, নিম্নগামী হয়ে গেছে? কেন লকডাউন প্রত্যাহার করবে? কি যুক্তি? যুক্তিটা দেখাতে বলেন। জি, পাপ তো পুরো ব্যক্তির পাপ না, পাপ পুরো দলের না, পাপ আমরা সবাই পাপি ভাই। আমি কাউকে ব্যক্তিগত দোষারোপ করতে চাই না, কোন সংগঠনকে আমি দোষারোপ করতে চাই না। আওয়ামী লীগ সরকার যেহেতু তারা ক্ষমতা দখল করে বসে আছে, তাদের লকডাউনটা কোনোভাবে প্রত্যাহার করা সমীচীন হয় নাই। কারণ মার্চ মাসের থেকে যেখানে লকডাউন ছিল, আর 1 মাস 1.5 মাস তারা লকডাউনটা বৃদ্ধি করতো, তাহলে মানুষের জীবনটা অন্তত নিরাপদ হতো না। এটা তো আমরা এই তো ভাই আমরা যে অন্যভাবেও দেখতে পারি। আমি একটু মানে এটা দুষ্ট লোকের অ্যাডভোকেসি করছি আর কি, যে ধরা যাক আওয়ামী লীগ এই যে বা সরকার লকডাউনটা একটু শিথিল করে দিল, যে প্রতিপক্ষ হিসেবে বিএনপি কতটা সচল সজীব আছে সেটা বোঝার জন্য যে বিএনপি রাস্তায় নামুক, দেখো একটু প্রতিবাদ। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে মানুষ এই করোনা পরিস্থিতির মধ্যে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ বিক্ষোভে মানুষ ফেটে পড়ছে রাস্তায়। তো তারা হয়তো তাদের প্রতিপক্ষকে একটু যাচাই বাছাই করে নিতে চাইছে যে প্রতিপক্ষ এই সময়টাতে অনেক অভিযোগ যেহেতু করছে, তারা একটু রাস্তায় নামে কিনা আমরা দেখি, সেটা তো হতে পারে। তারা রাস্তায় নামার পরিবেশ কি রাখছে? যেখানে নামাজ পড়তে দেয় না সেখানে কি মিছিল মিটিং, ওই গণসমাবেশ করার কোনো অবস্থা রাখছে? কি করবে পুলিশ? তো তাও এখন করোনার জন্য মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আজকে বিএনপি রাস্তায় নামলে কালকে ওরা লক্ষ লক্ষ মানুষের নামে আবার মামলা দিবে। মামলা দিয়ে পুলিশ ওই করোনা বাদ দিয়ে আগে বিএনপি ধরে ধরে বাইর করার করে জেলখানায় ঢোকা, এই তো করবে তারা। এইটা হচ্ছে তাদের ব্যাপার। আর মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র হরণকারীর কাছে গণতন্ত্রের কোন নিদর্শন পাওয়া, আচরণ পাওয়া, এটা তো এখন আমাদের কল্পনা হয়ে গেছে ভাই, সুদূর প্রসারী কল্পনা। এটা তো অতল গহ্বরের তলায় চলে গেছে। আল্লাহর কবে আল্লাহ প্রদান করার ইচ্ছার মানুষকে দিবে, উদ্ধার করলে তখন একটা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি আসবে। এখন তো লাশ মরে গেলে কান্নাও যাবে না, করোনাকে করোনা বলা যাবে না। দেখেন না, করোনাতে মরলে এতটুকু, হাঁচি কাশিতে মরলে এতটুকু, তো উপসর্গটা কি? হাঁচি কাশিতে বাংলাদেশে কয়টা মানুষ করছে এর আগে বলেন তো? করোনা মরাও করোনা, আর হাঁচি কাশি সর্দিতে মরাও তো করোনাই। এরকম ক্লাসিফিকেশন করে লাশের সংখ্যাটা যাতে কম আসে এই জন্য। প্রকৃত চিত্রটা যদি লাশটা ঠিক উপস্থাপন হতো, তাহলে মানুষের ভয় ভীতিটা কম বাড়তো এবং মানুষ একটু বিচ্ছিন্ন থাকার চেষ্টাটা করতো। কিন্তু গভর্নমেন্ট তো সম্পূর্ণরূপে মানুষকে একটা বিভীষিকার ভিতরে ফেলে দিল। বিভীষিকা, এই বিভীষিকার থেকে এখন এর পরেও যদি সে লকডাউন দেয়, এই বিভীষিকার থেকে উত্তরণের কোন পথ আর আছে বলে আমি মনে করি না। আসবো আপনার কাছে আবার আমি পরে। নজরুল ইসলাম বাবু, এসব বাবু শুনছিলেন আপনি? জি জলিল ভাই। জি শুনছি, আপনি বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এই যে আপিয়াপাজি গলা চিৎকার করলেন, চাপাবাজি, ধান্দাবাজি, গলাবাজি কাকে বলে, ওইটার ডেফিনিশন আমি একটা ব্যাখ্যা দিতে চাই। এটা বাংলাদেশের জনগণ ওনার চাপাবাজি, গলাবাজি, ধান্দাবাজি সব ওনার গলার মধ্যেই আছে, ওইটা মানুষ বুঝে নিবে। আর দেখেন রাজপ্রাসাদের অংশ, ওই আমার মনে হয় একজন একজন করে কথা বলেন, নেম প্লেটে বসে, উনি নেম প্লেটে বসে বসে কথা বলছে। ওনার স্বামীর ক্ষমতার বদৌলতে উনি কিন্তু এখনো নেম প্লেটে বসে বসে কথা বলছে। আর আমি কিন্তু গ্রামের মানুষের পাশে বসে কথা বলছি, 2500 বসে। তো ওনাদের ধাপ্পাবাজি আর গলাবাজি জনগণ এখন বুঝে ফেলেছে। ওনাদের মুখে গণতন্ত্রের কথা বলেন, করোনার কথা বলেন, দরদের কথা বলেন, মানুষের কথা বলেন, নামাজের কথা বলেন,
সবই হলো ধাপ্পাবাজি। মানুষের পাশে না, এই বলে বিএনপি চুরি করার জন্য, মার্কা যত ধরনের নেতা কর্মী আছে ওদের কথা জনগণের কাছে এখন ধাপ্পাবাজের মতো। এরা কখনই কোনোদিন এই বাংলাদেশের জনগণের কথা ভাবে নাই, জনগণের কথা আমার মনে হয় একজন একজন করে কথা বলেন, শোনা যাচ্ছে না, ওনার কথা শেষ হোক আপনি তারপরে বলবেন। জি বলুন বাবু। ওনারা কখনই জনগণের ভোটও চায় নাই, জনগণের মানুষও না। ওনারা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসছে, গলাবাজি করে এখন নিজেদেরকে টিকা রাখতে চায়। পরিষ্কার বলছি, এই ভদ্র এই যে ভদ্র মহিলা, ওনাকে আমি শুধু একটি কথা বলি, আপনি নামাজের কথা বলেন, সারা পৃথিবীর মানুষ জানে পবিত্র মক্কা শরীফ এবং মসজিদে নবী পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে। আপনি একটু পাপি, আপনি আমার মনে হয় একটু পরে বলেন, দুজন একসঙ্গে বললে আপনার কথা শুনতে পাচ্ছেন, ওনার কথা শুনতে পাচ্ছেন না মানুষ। জি ঠিক আছে নজরুল ইসলাম বাবু, আপনি ফ্লোর দিয়েছেন, আমি এই কথা বলতেছি। আমি তো ওনার সময় একটা কথা বলি নাই, তো উনি কেন গলাবাজি করছে পরে বলেন। গলা থাকলে আমি বলতে চাই আপনার সময় তো আমি একটা কথা বলি নাই। একটু ভদ্রতা শিখেন, একটু ভদ্রতা শিখেন প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। আপনি আমার কথাটা শুনেন। আমার মনে হয় আলাদা আলাদা করে কথা বলেন আপনারা, এবং আমার মনে হয় রাজনৈতিক বক্তব্যটা দেওয়াই ভালো, অন্য কোনো ভাবে ব্যক্তিগত আক্রমণ কেউই আপনারা দুজন কাউকে করবেন না, সেটা আমার প্রত্যাশা। জি প্লিজ বাবু বলেন। আমি সেই লাইনে নাই, উনি ব্যক্তিগত ভাবে অ্যাটাক করুক আমাকে, আমার সমস্যা না, কিন্তু আমি ওনাকে করবো না। আমি শুধু এইটুকু বলবো যে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সারা বিশ্ব প্রশংসিত করেছে। যেখানে সৌদি আরবে মক্কা শরীফের তোয়াব বন্ধ ছিল, যেখানে মসজিদের নবীতে নামাজ বন্ধ ছিল, সেখানে উনি নামাজের কথা বলে কি বলতে চায়? একমাত্র সরকার প্রধান যিনি 600-র বেশি 6 লক্ষ মসজিদকে এবার অনুদান প্রদান করেছেন। মাওলানা সাহেবরা সার্বক্ষণিক কিন্তু নিয়ম নীতি নির্দেশনা মেনে বাংলাদেশের নামাজ রোজা সব পরিচালনা করেছেন। এবং স্মরণকালের ইতিহাস যে বাংলাদেশে এইবার যেভাবে সুন্দরভাবে রমজান মাসে মানুষ রোজা রাখতে পেরেছে, দ্রব্যমূল্যের দাম যে যথাযথ ছিল, মানুষ এটা কিন্তু বাংলাদেশের একটা নতুন রেকর্ড। এই ভদ্র ম্যাডাম নিশ্চয়ই জানেন, কিন্তু উনি কেন এটা এইভাবে কথা বলেন এটা উনি হয়তো বোধগম্য নয়। আমি জানি যে বাংলাদেশের জনগণকে সরকার কিভাবে হাতের ছোঁয়া পৌঁছিয়ে দিয়েছেন, যেমনি ভাবে প্রাণ দিয়েছেন ঠিক একই ভাবে শিশু খাদ্য দিয়েছেন, ইমাম সাহেবদেরকে ভর্তুকি দিয়েছেন, শিক্ষকদের বেতন যথাসময়ে হাতে পৌঁছিয়ে দিয়েছেন, শ্রমিকদের জন্য প্রণোদনা দিয়েছেন, গার্মেন্টসদের জন্য প্রণোদনা দিয়েছেন, কোথাও কিন্তু কোনো সংকট নেই। এবং ডাক্তারদের নিয়োগ দিয়েছেন, একটি উপজেলা লেভেলে ডাক্তাররা সচেতন রয়েছেন, ডাক্তাররা যথেষ্ট ভূমিকা রেখে তারা নিজেরা অসুস্থ হয়েও সেবা দিয়ে যাচ্ছেন, কোথাও তো আমি ত্রুটি দেখছি না। উনি যেভাবে বলেন এটা ওনার স্বভাব সুলভ আচরণকে নিয়ে আমরা মিডিয়াতে তর্ক করতে চাই না। স্বভাবটাকে স্বভাবের জায়গায় রেখে বলতে চাই, বাংলাদেশকে কিভাবে ভালোভাবে পরিচালনা করা যায় এটা সরকার জানে। উনি বারবার বলেন জগদ্দর পাথরের মতো যেভাবে সরকার দখল করে আছে, সরকার দখল করে আছেন না, সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আছেন, এটা এদেশের জনগণই ভালো জানে। কারা এদেশে জগদ্দর পাথর ছিল, কাদেরকে কিভাবে যাচাই করে বিদায় করা হয়েছে, কারা এই দেশ থেকে পলায়ন করেছে, কারা এই সাজাপ্রাপ্ত আসামি হিসাবে কারারুদ্ধ রয়েছে, জনগণ সবাই জানে। এখন সুশীল সমাজের এবং জনগণের সরকার জননেত্রী শেখ, এই সরকার রাষ্ট্র পরিচালনায় এবং করোনা মোকাবেলায় যথাযথ ভূমিকা রাখছে। আমরা সরকার প্রধানের নির্দেশ মোতাবেক সবাই ছড়িয়ে ছিটিয়ে গ্রামগঞ্জে আছি, প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমরা জনগণের পাশে থেকে সেবা করে যাচ্ছি। আমি মনে করি আপনি আমার উপজেলায় যদি খবর নেন, মিডিয়ার মাধ্যমে নেন বা আপনার সোর্স দিয়ে নেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষ ভালো আছেন, কত সুখী আছেন, কত সুন্দর ভাবে বেঁচে আছেন। সারা পৃথিবী যখন সংকটাপন্ন, যখন পৃথিবীর প্রত্যেকটা দেশ লাশের স্তূপ গুনছে, তখন আমরা এখন পর্যন্ত আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনার প্রতি আল্লাহর যে ছায়া সেটা আছে বলেই বাংলাদেশের মানুষ।
আমাদের সরকারের প্রতি আমাদের জি। কৃতজ্ঞতা থাকা দরকার। এইটা নয়, একজন নাগরিক হিসাবে এর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, সম্মান এবং সার্বিক সহায়তা প্রদান সব বৃদ্ধি করে দেওয়া উচিত। কারণ এই সরকার জনগণের সরকার, এই সরকার এই খেটে খাওয়া মানুষের সরকার, এদেশের ইমামদের সরকার, মুসলমানদের প্রকৃত উদাহরণ হিসাবে সরকার প্রধান আজকে আমাদেরকে আল্লাহর রহমত এনে দিতে সক্ষম হয়েছেন। যার কারণে এখন পর্যন্ত এই লক্ষ কোটি জনতার মাঝখানে বীর বাঙালিরা ভালো আছেন। আপনি জানেন উন্নত বিশ্বের উন্নত দেশে এই বাঙালি যে পরিমাণ মৃত্যুবরণ করেছে এই কারণে বাংলাদেশে এখন পর্যন্ত পাচ্ছে কম। আল্লাহ সেই দিক থেকে আমরা চাই না একটি মানুষও করোনায় মৃত্যুবরণ করুক। জি, আমরা সেইভাবে সচেতন হয়ে কাজ করছি। আল্লাহর রহমত আমাদের থাকবে ইনশাল্লাহ। এবং এদেশে যতই ওনারা বিএনপি যেটা মনে করেছিল লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, রাস্তা মানুষ পড়ে থাকবে, লাশ পড়ে থাকবে, ওনারা বাহাবা নিবে সরকারের ব্যর্থতা, ওনারা মানুষ মরার মধ্যে সরকারের ব্যর্থতা খুঁজে বের করতে চায়। জিল্লুর ভাই, আপনি একজন প্রজ্ঞা সম্পন্ন সাংবাদিক, আপনি এমন একজন সঞ্চালক, আপনি ইশারাই বুঝেন সব, আপনি বুঝে নেন আমার বন্ধু সংগঠনের এই পাপিয়া ম্যাডাম কি আশা করছে। লক্ষ লক্ষ লাশ চায়, যেখানে এই লাশ চাওয়ার অপরাধী কিন্তু চুরির অপরাধী কিন্তু তার দলের নেতা নিস্তব্ধ হয়ে গিয়েছে। এখনো তারা এইসবই আশা করে। জি, বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের লোকদেরকে মানে এখন আর কখনই আশ্রয় প্রশ্রয় দিতে চায় না এবং দিবে না। এটা দেওয়ার মিস্টার বাবু, সুযোগও নেই। আমি আবার আসবো আপনার কাছে। কোন ব্যক্তিকে অ্যাটাক না করে দেশকে ভালোবাসতে বলেন, দেশ এবং জাতিকে ভালোবাসার নমুনা একটু দেখাতে বলেন। ওই এখনো ওই নেম প্লেটে বসে থেকে এই যে ধান্দাবাজ, গলাবাজ, এই চাপাবাজ, ওদেরকে মানুষ এখন চিহ্নিত করে ফেলেছে। আপনি নেম প্লট দেওয়ার মালিক। আর আমার জনগণ আমি ডাক্তার না, আমার মিসেস একজন ডাক্তার, শুধু ডাক্তার না, করোনা যুদ্ধে আমার মিসেস ডাক্তার সাইমা ইসলাম ইভা সারাদিন সারা রাত কিন্তু সময় দিচ্ছে। উনি ওনার হাসপাতাল সুন্দরভাবে পরিচালনা করছে। সুতরাং ডাক্তারের পাশে থাকতে থাকতে ডাক্তাররা কি করছে, কতটুকু ভূমিকা রাখছেন আমরা কিন্তু দেখছি। আর আপনারা ঘরে বসে থেকে একটু আমার মনে হয় দয়াবান হওয়ার চেষ্টা করেন, হৃদয়বান হওয়ার চেষ্টা করেন। জি মানুষকে বাবু, আমি আসবো আপনার কাছে, আমি আসছি আবার আপনার কাছে। উনি ন্যাম ভবনে আছেন, কারণ ওনার ঘরে আরেকজন সংসদ সদস্য আছেন, উনি তো সাবেক, যিনি এই সংসদের সংসদ সদস্য সৈয়দ আসিফ আশরাফি পাপিয়ার সামনে বাজেট কয়েকদিন পরেই মাত্র, এবং এবারকার বাজেট ভিন্ন পরিবেশও হচ্ছে, ভিন্ন রকমের হবে, কারণ এতদিনকার বাজেট যেভাবে হয়েছে সেইভাবে এই বাজেটে নিশ্চয়ই বর্তমান সংকট মোকাবেলা করা যাবে না বলে অর্থবিদরাও মনে করেন। আপনি কি মনে করেন যে এইবারের বাজেটটি কেমন হওয়া উচিত, বা যে আর্থিক পরিবেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ আছে এবং এই করোনা পরিস্থিতি, সেখানটাতে আপনার সুনির্দিষ্ট, মানে আপনি সংসদে নিজে থাকলে হয়তো কথা বলতেন, এটা আপনার কাছ থেকে শুনতে চাই আমরা। আমি তার আগে নজরুল ইসলাম বাবুর একটা কথার উত্তর দিতে চাচ্ছি। ন্যাম ভবন তো নজরুল ইসলাম বাবুর রুম আমাকে ভাড়াও দেয় নাই আর থাকার অনুমতিও দেয় নাই। ন্যাম ভবনে কিছু ক্রাইটেরিয়া থাকে, নির্বাচিত এমপি হতে হয়, সেই হিসাবে আমি ন্যাম ভবনে আছি। অতএব এইটা নিয়ে ওনার তো দয়ার দান না। এজন্য কোন বিষয় নিয়ে কথা বলা উচিত আর উচিত না এটা উনি হারাই ফেলছেন। অহংকার আর ক্ষমতা। আমি বলেছি আপনি লকডাউনে কিন্তু আপনি ঠিক আছে নজরুল ইসলাম বাবু, উনি বলুন লকডাউনটা কেন প্রয়োজন। লকডাউনটা প্রয়োজনের কথা বলার কারণেই তখন আমি বলছি যে এত প্রয়োজন ছিল লকডাউনটা, যার কারণে মানুষ ঘরে নামাজ পড়ছে সেটা মেনে নিচ্ছে, জুম্মা ঘরে পড়ছে মেনে নিচ্ছে, তারাবি ঘরে পড়ছে মেনে নিচ্ছে, যে লকডাউনটা বাস্তবিক অর্থে প্রয়োজন। তাহলে হঠাৎ করে সেই লকডাউনটা কি এমন রোগের নিম্নগামী হয়ে গেল যে লকডাউনটা তুলে নিল। এই ক্ষেত্রে নামাজ এবং তারাবি এবং জুম্মা এবং ঈদের জামাতের কথা বলা হয়েছে। এটা ভালো করে শুনতে হবে, স্পষ্ট করে, তারপরে উত্তর দিতে হবে। কিন্তু দলীয় সংকীর্ণতায় বহিঃপ্রকাশ হয়ে আল্লাহকে দলীয়করণ করার মতো করে বলে দিলেন যে আল্লাহর ছায়া আছে আপনার নেত্রীর উপর। তাহলে জনগণের প্রতি আল্লাহর কি ছায়া নাই? আল্লাহর কি আশীর্বাদ নাই? জনগণের প্রতি আল্লাহর আশীর্বাদ আছে জন্যই তো বিদেশে মৃত্যুর হার, বিদেশে অসুস্থতার হার। পরে কথা বলেন, লেট মি ফিনিশ, লিখে রাখেন, উত্তর দেন পরে, যেহেতু আপনি নিষেধ করলেন। আমার যদি স্বভাব সুলভ হয় আপনার মুখের কথা কেড়ে নেওয়া, আপনার স্বভাবটা তাহলে ভালো হলো কিসের ভাই? যে অভিযোগ অভিযুক্ত করবেন সেই দোষে নিতে তুষ্ট হবেন না, একটু সচেতন থাকার চেষ্টা করবেন।
হ্যাঁ, আমার যদি স্বভাব সুলভ হয় আপনার মুখ থেকে কথা কেড়ে নেয়, আপনার স্বভাবটা কি ভালো? আপনি যখন আমার কথা কেড়ে নিয়ে বলছেন, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর সহায় আছে, যার কারণে মানুষ যে পরিমাণ ঘনবসতি, যে পরিমাণ গ্যাদারিং, সেই থেকে করোনাটা প্রাদুর্ভাবটা ডে বাই ডে বাড়ছে, কিন্তু যেভাবে হওয়ার কথা সেভাবে হয়নি। আচ্ছা, কেন হয়নি? এতে মানুষের পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেশ কিছু বেশি। কারণ এখানকার কৃষক মানুষ রোদে হাল চাষ করে, রিক্সাওয়ালারা রোদে রিক্সা চাষ করে, করোনা তাদের কাছে পরাস্ত হয়েছে। ঠিক আছে, এখানে সরকারের কৃতিত্বের কি আছে? সরকারের কোনো কৃতিত্ব নাই। তারপরে উনি প্রণোদনার কথা বলছেন। আরে ভাই, প্রণোদনা তো ঘোষণা নাই, বাস্তবায়ন কোথায়? হ্যাঁ, আপনি বলছেন সব মানুষ খুব সুখে আছে। কোথায় সুখে আছে? আমি ডিসিএস থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো, যে একটা আমার হাজবেন্ডের সাথে নির্বাচন করে যে হেরে গেছে, ওর ইউনো আর ডিসির সাথে সরকারের রিলিফে অংশগ্রহণ করে কিভাবে, সেটা বুঝায় বলেন। একটা নির্বাচিত এমপি তালিকা মাফিক সরকার হচ্ছে যাচাই বাছাই করে বস্তি এলাকায় দেয় না, আর একটা অনির্বাচিত হারা এমপি তাকে হচ্ছে কথা মতো চলে বেড়াচ্ছে। তাহলে এখানে তো করোনা নিয়ে তো আপনারা দলীয়করণ করে বেড়াচ্ছেন। আপনাদের স্বভাব, আপনারা দলীয়করণ করা আওয়ামী লীগের মুদ্রাগত স্বভাব, এই স্বভাব কখনো তাদের কয়লা ধুলে ময়লা যায় না, তাদের এই অভ্যাস তারা কিন্তু ত্যাগ করতে পারবে না। তারপরে মৃত্যুবরণ কম করছে, আরো কিসে কম করবে, সেই প্রচেষ্টা তো আমাদের করতে হবে, যে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণটা শূন্যের কোঠায় নিতে হবে। নিতে গেলে লকডাউন ছাড়া কি আছে এটা বলেন? বাংলাদেশে ভ্যাকসিন বেরোছে, কোনো চিকিৎসা আছে, কোনো পজিটিভ কিছু আছে কি? কিছু নাই। তাহলে এখানে আপনার লকডাউন ছাড়া কি আছে বিকল্প পথ? তো লকডাউনটা আপনি খুলে দিয়ে এটা করে আবার লকডাউনের সপক্ষে বক্তব্য দিচ্ছেন কিসের জন্য? এটা তো সঠিক না। সরকার এতদিন বড় লেকচার দিল যে আমরা স্বাস্থ্য খাতে 10 টাকাতে টিকিট কাটছি, এই করছি, আমরা দাতব্য চিকিৎসালয় করছি। এদের আওয়ামী লীগের এমপিদের বক্তৃতার, সাবেক এমপি আর বর্তমান এমপির বক্তৃতায় জনগণের কানে কড়া পড়ে গেছে। এই শুনতে 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 এখন আপনারা 10 টাকাকে 10 টাকার যে টিকিট আপনারা কেটে মাঝে মধ্যে আপনার ওই চিকিৎসকের মতামত নিয়ে যদি টকশো করতে আসতেন আর নিরপেক্ষতা বজায় রাখতেন, জনগণ আপনার কাছ থেকে একটা সঠিক কথাবার্তা মাপ মতো এবং জনগণের প্রত্যাশিত কথাটা কিন্তু পেত। তা আপনি ওই যে দলীয় সংকীর্ণতা, দলীয় ইয়ের ভিতরে আপনি আবদ্ধ আছেন। আপনি কি বলছেন যে আমাকে এলাকায় যে এখন জনগণের সেবা করতে হবে? আরে ভাই, আপনি তো আমাকে 2 জনের থেকে 3 জনের বেশি মিশতেই দিচ্ছেন না, বেরিয়ে হতে দিচ্ছেন না বাড়ি থেকে। আপনি আওয়ামী লীগের এমপি ডিসিএসপি আপনাকে স্যালুট দিচ্ছে, আমাকে কি স্যালুট দিবেন? আমাকে দিবে, তখন বলবো ওই দেখো, সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে ডেকে নিয়ে জেল আর ওই জরিমানা আর আচরণবিধি লঙ্ঘনের হাতে আপনি আমাকে ফেলে দিবেন। আইন আপনি করছেন কেন? আইন তো করছেন বিএনপিকে আটকানোর জন্য, বাধার জন্য। হ্যাঁ, কার সাহায্য চাইছেন? আল্লাহরও সাহায্য চান না, বান্দারও সাহায্য চান না, সহকর্মীদেরও সাহায্য চান না, জনগণের সাহায্য চান না, কাউকে সাহায্য করেনও না। নিজেরা ভালো আছেন, ফুরফুরা মেজাজে আছেন, খুব ভালো, রিলিফ টিলিফ কারা পাচ্ছে না পাচ্ছে দেখেন। কাজে চাপানোর মধ্যে যান, যে দেখেন এসপি সাহেব ফোন ধরেন না, ডিসি সাহেব ফোন ধরেন না, ইউনো সাহেব পরাজিত এমপি কে নিয়ে ব্যস্ত আছেন। আর জগদ্দল পাথর তো বলবোই। আপনাদের জনমত যাচাইয়ের মাধ্যম হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আপনারা আসেননি আসেননি আসেননি, যেদিন আসবেন সেদিন অবশ্যই আপনাদেরকে আমি নির্বাচিত বলবো। এটা হচ্ছে বাস্তব কথা। আর বাজেটটি আপনি যেটা বললেন জিল্লুর ভাই, এই বাজেটের সরকার যে দেউলিয়া শুরুতে প্রমাণ হয়ে গেল, ওদের স্বাস্থ্য খাত জিরো, শূন্যের কোঠায়। আজকে চিন্তা করেন চট্টগ্রামে এসালামের ভাইয়ের যে ট্র্যাজেডি, যে এক ভাইয়ের শ্বাসকষ্টতে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিচ্ছে, আর এক ভাইয়ের অবস্থা তখন খারাপ হয়েছে, দ্বিতীয়টা নাই, ওখান থেকে এক ভাইকে খুলে আরেক ভাইকে দিতে হয়েছে, এবং সেই ভাইটা যেটাকে খুলছে সেই ভাইটা পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লো। আজকে যতগুলো ক্লিনিক আছে, এই ক্লিনিকের এই যে আপনাদের মুর্দা মেডিকেল কলেজ, এখানে কয়েকজন ডাক্তার একটা নিরপেক্ষ সত্য কথা বলছিল, এর ভিতরে আপনারা ওএসডি করছেন। মানে আপনাদের এই সমস্ত অনিয়ম, তারপরে এই সমস্ত দাম্ভিকতা, বিশৃঙ্খলা ডাক্তাররাও সমালোচনা করতে পারবে না, সেখানে আপনারা ওএসডি করে দিচ্ছেন। কেন রে ভাই ওএসডি কেন করবেন? একটা ডাক্তারকে যখন আপনি নিয়ে আসবেন চিকিৎসা করার জন্য, তার হোটেলের খাবার দিবেন না, ইফতারি দিবেন না, সেহরি দিবেন না, তার তাকে পরিষ্কার করতে হবে, তাহলে সে রোগীর সেবা করবে না নিজের সেবা করবে? সে কিভাবে বাঁচবে? হ্যাঁ, কোথাও কোনো সুস্থ পরিবেশ আছে নাকি? কোনো পরিবেশ নাই। এই সরকার যে দেউলিয়া, করোনা হয়ে আরো ভালো করে বোঝা গেছে। যারা দিতেও জানে না, শুধু বড় বড় কথা বলে। আর এই বাজেটের আশা করা কিছু নাই, কারণ এরা ব্যাংক হয়ে যাচ্ছে দেউলিয়া, এরা ঋণগ্রস্ত একটা
গতবারের যে বাজেট, সেই বাজেটের এখনো সব ঘাটতি, এদের কোথাও কিচ্ছু নাই এদের। অতএব এরা মুখের ঘোষণায় বিশাল বিশাল আকারের বাজেট দেয়, এতে ওরা আত্মতৃপ্তি পায়, 2-4 দিন ওরা বক্তৃতা দেয়, আর কিছু টকশো করে, আর কিছু সেমিনার করে। এই ছাড়া বাংলাদেশের 15 কোটি মানুষের স্বাস্থ্যের কোনো উন্নতি নাই, বাংলাদেশের 15 কোটি মানুষের শিক্ষার কোনো উন্নতি নাই। শিক্ষা হয়তো ফেল গুলাকে পাস, আর পাস গুলাকে জিপিএ 5, আর জিপিএ 5 গুলাকে কি করতেছেন, কিছুই না, বাংলাদেশের শিক্ষার মানতে একবার রসাতলে ওনারা দিচ্ছে, একবার নকল করলো, আর এখন সব গ্রেস মেরে মেরে জিপিএ 5 মারছে। অর্থাৎ শিক্ষাও শেষ, চিকিৎসাও শেষ, রাজনীতি তো বাংলাদেশে শেষ হয়ে গেছে, ভোটের অধিকারও বাংলাদেশে শেষ হয়ে গেছে, কিছুই থাকলো না। এখন হনুমানের দাঁত বাংলাদেশের জনগণকে দেখতে হবে। এই সরকারের কাছে প্রত্যাশার কিছুই নাই, জনগণের প্রত্যাশারও কিছু নাই, কারণ অথর্ব ছোট জগন্নাথ শুধু বক্তৃতা, বিবৃতি, আর কিছু আছে এমপি সাহেবরা তেল মারবেন আর সমর্থন দিবেন। এতে জনগণের সমর্থন আছে কি নাই ওরা বিবেচনা করার প্রয়োজন বোধ করে না, দেখার প্রয়োজন বোধ করে না। ওই যে বলে না যে পিঠ করেছি তুলো আর কানে দিয়েছি তুলো, জনগণের কথা কানে শুনবে না, পিঠে থাপ্পড় মারলে তুলার মতো লাগে, আঘাত পায় না এরা, কিন্তু বাস্তবতা। নজরুল ইসলাম বাবু, আপনি শুনলেন এবং কিছুই নেই সেই জায়গাটা থেকে এখন এবার কিরকম বাজেট হতে যাচ্ছে সেটি সম্পর্কে আসলে জনমনে তেমন কোনো ধারণা এখন পর্যন্ত নেই, কিন্তু সবাই মনে করে। উনি জি বলুন। দেখেন, আমাদের ভোট উনি চোখে দেখেন না, উনি কানেও শুনেন না, সুতরাং উনি দেশে কি আছে কি নাই এটা ওনার ডেফিনেশন, উনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এটা একদম ঠিক আছে, কারণ উনি তো কখনো ভালো কিছু দেখেন না, ওনার চোখের আলো কমে গেছে। উনি একটা নবাবগঞ্জ নিয়ে আছে, ওনার স্বামী সেখানে নির্বাচন করছে, যার সাথে ওনারই দেবরের সাথে, ওই দেবর 2 বার নির্বাচন করে ওখানে জয়লাভ করেছে। ওনার দেবর আর এই স্বামীর মধ্যে যে মধ্যকার ঝগড়া, এইটা নিয়ে কিন্তু বাংলাদেশ না, বাংলাদেশটাও কিন্তু বিস্তৃত, এরকম বহু চাঁপাইনবাবগঞ্জ নিয়ে কিন্তু বাংলাদেশ। তো উনি ওই চাঁপাইনবাবগঞ্জের একটি আসনের কথা যেটা বারবার বলতে চায়, সেটা আসলে ওনাদের এই স্বামী এবং স্বামীর কাজিনের মধ্যে ঝগড়া বিবাদ থাকতেই পারে, এটা রাজনীতির অংশ হিসাবে আমি নিতে চাই না। আমি বলতে চাই উনি কেন ওনার দেবরকে ভালোবাসতে পারেন না, কাছাকাছি নিতে পারেন না, এটা একান্তই ওনার ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষ। কিন্তু নজরুল ইসলাম বাবু, কিন্তু মিস্টার বাবু একটা প্রশ্নের উত্তর আমি চাই। উনি যেটি বলছেন যে এই ওখানকার প্রশাসনে যারা কথা বলছেন, মিস্টার হারুন রশিদ তিনি নির্বাচিত এমপি, উনি বলছেন, এবং তিনি নির্বাচিত এমপি ওনার কথা কেন শুনবেন না প্রশাসনের কর্মকর্তারা, বরং পরাজিত একজনের কথা শুনবেন? এটা তো যৌক্তিক প্রশ্ন উনি তুলেছেন। আমি আপনাকে স্পষ্ট বলতে পারি যে উনি, ওনার হাজবেন্ড হারুন সাহেব, উনি একজন প্রজ্ঞা সম্পন্ন রাজনীতিবিদ এবং উনি খুব সিনিয়র একজন পার্লামেন্টারিয়ান। ওনার কথা সবাই শুনে, বাংলাদেশ সরকারের প্রত্যেকটা মন্ত্রী ওনাকে সম্মান করে, এই সবসময় ওনার কথা শুনে এই কর্মকাণ্ড পরিচালিত হয়, আমি জানি। এইটা আপা যেটা বলতেছে এটা এই কতটুকু সত্য, এটা আমার কাছে প্রশ্নবিদ্ধ, কারণ এই ওনার হাজবেন্ড হারুন সাহেবের কথা শুনে না এসপিডিসি, সেই এসপিডিসি ওখানে থাকতে পারবে না, কারণ সরকার যেই হোক সে একজন পার্লামেন্টারিয়ান এবং সে কথা জানে, তার বিবেক আছে, বুদ্ধি আছে, আত্মসংযম আছে, এবং সে বুঝে কোন জায়গায় নক করতে হবে তার কথা না শুনলে। এইটা যদি ওই এমপি না জানতো তাইলে আমি ওনার কথাটা সত্যি ধরে নিতাম। ওনার এক সময়ের ছাত্র নেতা, সাহসী যোদ্ধা এবং ভালো একজন নেতা, উনি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত এমপি, সুতরাং ওনার কথা অবশ্যই শোনে। এখন উনি কেন বিদ্বেষের সহিত বলছে শোনে না, এটা আমি তলিয়ে দেখবো আর কি। তবে এইটা ঠিক, পাপি আপা যে কথাটা বললেন যে ওই ওখানে এসপিডিসি এই এমপির সাথে, ওই তার মানে কি, তার মানে ওয়াদুদ সাহেব গ্রামে গিয়ে মানুষকে প্রাণ দিচ্ছে, গ্রামের মানুষের কাছে যাচ্ছে, ওনারা যাচ্ছেন না, উনি ওনাকে সময় দিতে পারছেন না, বা যে কেউ ত্রাণ দিবে এখানে সরকারের নির্দেশনা রয়েছে, সমাজপতি, শিল্পপতি, ব্যবসায়ী যারাই ত্রাণ দিবে সরকারের শতভাগ সার্বিক সহায়তা প্রদান করা হবে। এটা আপনি আমার এলাকায় আসলে দেখবেন, যদি বিএনপির কেউ যদি ত্রাণ দিতে চায় তারা ইউনো, পুলিশ প্রশাসন সবার সহযোগিতা পায়, কিন্তু এটা তো কেউ দিতে আসেন না।
দুঃখটা হলো ওই জায়গায় যে ওনারা আসেনি না, ওনারা দিতেও চান না। ওনারা চান লাশ, ওনারা চায় মৃত্যু, ওনারা চায় সংকট, ওনারা চায় বাংলাদেশে বারবার অভাব অভিযোগ, অনটন আসুক, ঝড় তুফান, ঝড় ঝঞ্ঝা, এগুলো হলো তার নিত্যদিনের কামনা। কিন্তু এখন তার এগুলি হচ্ছে না, যার কারণে ওনাদের চাহিদাও পূরণ হচ্ছে না। আমি যেটা মনে করি ভাই পরিষ্কার, এখন ঝগড়া বিবাদ করার সময়ও নেই। পৃথিবীর সব দেশ থেকে বাংলাদেশটাকে আলাদা করতে চাই না। স্বাস্থ্যসেবায় সারা পৃথিবী ব্যর্থ হয়েছে, বাংলাদেশও যে ব্যর্থ এটা আমি অস্বীকার করব না। কিন্তু রাতারাতি করোনাকে মোকাবেলা করার মতো সামর্থ্য সারা পৃথিবীর কোন দেশেরই হয়নি, বাংলাদেশেরও নেই। কিন্তু বাংলাদেশের একটা জিনিস রয়েছে, আমাদের একজন মা রয়েছে, আমাদের একটা জননী রয়েছে, ছায়া রয়েছে, তিনি বঙ্গকন্যা শেখ হাসিনা, যিনি সবাইকেই সাহস দিতে সক্ষম হয়েছেন। আজকে দেখুন, একটি ছায়া কিন্তু, একটি ছাতা বাংলাদেশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধুর পর, সেটা হলো জননেত্রী শেখ হাসিনা। তার চাহিদা, তার আশীর্বাদ, তার এই অনুপ্রেরণা, তার দিক নির্দেশনা, তার জনগণের প্রতি প্রেম ভালোবাসা, আজকে পৃথিবী মুক্ত হয়ে পড়েছে। সেই ভালোবাসা থেকে আমরা ভালো আছি। নজরুল ইসলাম বাবু, আমি ছোট্ট করে যদি একটু বলেন, আমরা শেষের দিকে চলে আসতে শুরু করেছি, যে বাজেট নিয়ে কথা হচ্ছিল যে কি হওয়া উচিত, আপনি কি মনে করেন? আপনি নিশ্চয়ই বাজেট নিয়ে কথা বলবেন সংসদেও, আমরা আশা করি। একটা প্রশ্ন আমি করতে চাই যে আমি কোনো দায় কাউকে দিতে চাই না, আমি সেই জায়গাতে তো নেই, কিন্তু প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে আমরা কিন্তু গত কয়েক বছরের বাজেট আলোচনায় এই প্রশ্ন তুলেছি যে বাংলাদেশে স্বাস্থ্য এবং শিক্ষা দুটো বেসিক জায়গা, এই দুটো বেসিক জায়গা কিন্তু আনুপাতিক হারে বরাদ্দ কমে এসছে। এবং আপনি যদি দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে জনস্বাস্থ্যের জন্য বরাদ্দ বাংলাদেশে সবচেয়ে কম পুরো দক্ষিণ এশিয়ায়। সো কিছুটা তো অভিযোগ তোলাই যায়, এবং সেখানটাতে আসলে অভিযোগ করলে হবে না, এখন সেখান থেকে কিভাবে বেরোতে হবে সেটা একটু শুনতে চাই। আমি আপনাকে ক্লিয়ার করছি, স্বাধীনতার এই 50 বছরের মধ্যে বেশি সময় এই রাষ্ট্র পরিচালনা করেছেন বিএনপি। আপনি দেখুন, এই বাংলাদেশে শুধুমাত্র একটি এই বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এটি আমাদের কল্পনার বাইরে ছিল। এখন আমরা বিভাগীয় বিশ্ববিদ্যালয় মেডিকেল গুলোকে সুসজ্জিতকরণ, প্রত্যেকটি উপজেলা লেভেলে 50 শয্যা হাসপাতাল করা, জেলা লেভেলে 500 শয্যা হাসপাতাল করা, এবং প্রত্যেকটা জেলায় জেলায় মেডিকেল কলেজ করা, এগুলি কি ওনাদের চোখে পড়ে না? ওনারা কি এটা দেখেন না? আজকে যেখানে বাংলাদেশে ডাক্তার নিয়োগ 48 বছরে ছিল সংখ্যা, শুধুমাত্র একটা সংখ্যা, আর এই 12 বছরের মাথায় 12,000-এর বেশি এমবিবিএস ডাক্তার সরকারিভাবে নিয়োগ, এগুলি কি ওনাদের চোখে পড়ে না? আমি কি বলবো? আমি বলবো বাজেট যথাযথভাবে এই শুরু অধিবেশনে আমরা নিয়ে আসবো, এবং বরাবরের মতোই এই বাজেট হবে জনগণের বাজেট, এই ভাগ্য পরিবর্তনের বাজেট, বাংলাদেশের ডেভেলপমেন্টের বাজেট, যেটা আমরা এই 12 বছর এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পেরেছি। বিশ্বে আমরা মাথা উঁচু করার, ঠাঁই করার সুযোগ করে নিয়েছি। এই ধারাবাহিকভাবে একই বাজেট এবারও ইনশাআল্লাহ আমরা পরিলক্ষিত করব। মিস আসিফা শফি পাপিয়া, আমরা শেষের দিকেও, সো আপনার সমাপনী বাবু টকশোয়ে বক্তৃতার খেই হারায় ফেলছে। উনি একবার বললো যে আমি ন্যাম ভবনে বসে আছি, এলাকায় যাচ্ছি না, আবার বলছে এলাকায় আপনাকে পাওয়া যাচ্ছে না। আরে ভাই, 10টা বছর এমপি হারুন, আপনারা ওই যে 8 সালে যে ছিনতাই তারপর 10টা বছর পড়েছিল, মাটি কামড়া পড়েছিল, আবার দেবর বলতেছেন আরে আওয়ামী লীগ বিভৎস জিনিস, আওয়ামী লীগ কেন আত্মীয় হয় নাকি? দেবর ভাসুর হয়? এ তো যার আওয়ামী লীগের ওই হিংস্র অ্যাটিটিউড নিয়ে এরা তৈরি হয়। আর আপনি এসপি সাহেবকে ফোন দেন, দিয়ে বলেন যে আপনি থানায় জেলাতে যোগ দেওয়ার পর এমপি হারুন সাহেব আর এক্স এমপি পাপিয়া আপনাকে কয়বার ফোন দিচ্ছে, আপনি কয়বার রিসিভ করছেন, কোন কাজে সাহায্য করছেন, ফোন দিয়ে আগে কনফার্ম হন। মানে আপনার কথাবার্তা এমন মনে হচ্ছে আপনি শেখ হাসিনার পরে নেতৃত্বস্থানীয় ব্যক্তি, এত ভাবসাব নিয়ে কথা বললেন। আর টক শোয়ে আমি একটা সাবেক ছাত্র নেত্রী, সাবেক এমপি, কোন ভুল তথ্য দিয়ে টক শো, লেবাস মারা টক শো আমি পাপিয়ার কোথাও করি না, এটা মাথায় রাখতে হবে। আর আমি এলাকায় রিলিফ দিচ্ছি কি দিচ্ছেন না জানেন? 14,000 গরিব লোককে, বিশেষ করে যত বস্তিবাসী ছিল, প্রত্যেককে ব্যক্তিগত টাকা দিয়ে, অর্থ দিয়ে আমরা রিলিফ দিচ্ছি। আপনার ওই 10 টাকাকে যে লুটপাট করে খাওয়ার দিকে তাকায় থাকি, ঠিক আছে? কারণ এলাকায় খবর নেন। আর পায়না, মানে পায়না কি বলতেছেন আপনি? এমপি তো
হ্যাঁ, এই জন্য এগুলো কথা হিসাব নিকাশ করে তথ্য নিয়ে আমার সম্পর্কে বলতে হবে, কারণ আমি এগুলো অসত্য কথা পছন্দ করি না। এখন আপনি চিকিৎসা বিশাল করে ফেলেছেন, এমন চিকিৎসা শাস্ত্র উন্নয়ন করছেন, ডাক্তার নিয়োগ বহুত বক্ষ দিলেন। ডাক্তার তো সব আগে আপনাদের দলীয় ডাক্তারগুলোকে চিকিৎসা ঠিক করতে বলার আগে করোনার তথ্য আবিষ্কার করতে বলেন। আজকে এই দলের ছেলেমেয়েরাই কি এমবিবিএস পাস করে? আপনাদের দলে যদি না থাকে তো কোত্থেকে এনে দিব? আপনাদের সংখ্যা মাইনাসে পৌঁছান, মাইনাসে। আর দেউলিয়া বাজেট দিবেন না, টাকা দেখে বাজেট দেখতে চাই। ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকের জামানত সর্বস্ব ব্যাংক বাংলাদেশে। সরকার এখন প্রথম শ্রেণীর একটা দেউলিয়া ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত সরকারের কোন বাজেট জনকল্যাণমুখী হতে পারে না, স্বাস্থ্যসেবায় আসতে পারে না, শিক্ষায় আসতে পারে না, রাস্তাঘাট উন্নয়নে আসতে পারে না, মানুষের জীবন জীবিকার কোন প্রকার নিরাপত্তার এই বাজেট হতে পারে না। আর এইখানে রোগ নিয়ে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না। আপনিও মানুষ, আমিও মানুষ। আজকে একজন আক্রান্ত হয়েছে, কালকে যে আমি হব না, আমার জীবন নিরাপত্তাটা কোথায় বলেন? আজকে সুস্থ মানুষরা ভয়ে হাসপাতালে যাচ্ছে না, অন্য রোগের চিকিৎসা করতে পারছে না, ভয় পাচ্ছে, গেলেই তো করোনা আক্রান্ত। করোনা যেভাবে সংক্রমিত হচ্ছে, সেখানে আপনারা তো এক এক সময় এক একটা নাটক করছেন, বললেন সব হাসপাতালকে করোনা নিতে হবে, তারপর যখন দেখছেন লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে তখন বলতে সব চিকিৎসা একসাথে হবে, কিন্তু অন্য মরাগুলা করোনা বলে না চালায়, অন্যভাবে মৃত্যু বলে আপনারা চালাতে পারেন। প্রত্যেকটা জায়গায় আপনাদের ছলচাতুরি, অশুভ একটা দৃষ্টি এবং সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত ওই করোনাকে নিয়েও আপনারা প্রতারণা করে বেড়াচ্ছেন। আল্লাহ কারোর দলের না, আল্লাহ কোনো ব্যক্তির না, আল্লাহ মুসলমানদের সবার। এই জন্য আপনার প্রতি সুদৃষ্টি আছে, আমার প্রতি নাই, আর 10 জনের নাই, এইটা কোনো বান্দা কিন্তু বলতে পারে না। এই জন্য কথাবার্তা বলার সময় চিন্তা করে বলতে হবে, এবং যে কথাটা দিয়ে শুরু করবেন সেটাতে স্ট্যান্ড রাখতে হবে। এই জন্য আপনারা বাসায় যে আপনার গিন্নির কাছ থেকে পরামর্শ নেন, উনি তো ডাক্তার, ও বলবে লকডাউন ছাড়া কোনো বিকল্প নাই, করোনা হাত থেকে বাঁচতে গেলে লকডাউন দিতে হবে। আর জেলায় জেলায় এখন কোন মানুষ যদি কৃত্রিম শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, তাড়াতাড়ি মেশিন পত্র কিনে প্রত্যেকটা জেলার সদর হাসপাতালে 50টা করে পাঠান, তাহলে বুঝবো যে গভর্নমেন্টের হেডম আছে। আর আপনারা বিনা ভোটের হয়েও কিছু জনগণের জন্য করছেন। হেডম তো শুধু কথার হেডম, কামের কোনো হেডম আওয়ামী লীগের নাই। আর কোন ভালো সমালোচনাকে ভালোভাবে নেন না, শুধু নিকৃষ্ট ভাবে আপনারা ব্যাখ্যা করেন। আমি চাই আপনি নজরুল ইসলাম বাবু অনেক নীতি নির্ধারক ব্যক্তি, আজকে ডিসিএসপি কে ফোন দিবেন, আর এই বাজেটে চাপায় নবাবের জন্য 50টা আইসিইউ এর ব্যবস্থা করবেন, তাহলে বুঝবো আপনার হেডম আছে, কথার সাথে কাজের মিল আছে, দলকে আপনি অন করেন, দল আপনাকে অন করে, এবং এই দলের প্রতি আপনার নিয়ন্ত্রণ আছে। নাইলে হুদায় টক শো মানুষের সাথে ক্ষমতার প্রতারণা অনুগ্রহ করে বন্ধ করবেন। এই প্রতারণা মানুষ আর চায় না। এই আন্তর্জাতিক, জাতীয়, বিশ্বব্যাপী বালার হাত থেকে মানুষ বাঁচতে চায়, জীবনকে নিরাপদ করতে চায়, করোনার হাত থেকে বাঁচতে চায়। যেখানে সেখানে লাশের স্তূপ চায় না, যত্র পড়ে থেকে বিনা চিকিৎসা মানুষ মরুক, এটা চাই না। ইমিডিয়েট পার্লামেন্টে আপনি আওয়ামী লীগের এমপি লকডাউন যাবেন, না দিলে আপনি সংসদ ওয়াকআউট করবেন, তাহলে বুঝবো আপনার হেডম আছে, জনগণের প্রতিনিধি, 2500 জনগণের সত্যিকার প্রতিনিধি। না হলে ওই আপনার নেত্রীদের সাথে আর দলের সাথে গলা মিলায় কথা বললে এইগুলা দিয়ে ভাই কিচ্ছু না। আজকে কথা বলছি, কালকে যে কথা বলতে পারবো তার তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য কালকে নিশ্চয়তা যেহেতু নাই, জনগণের সপক্ষে, এই জন্য সবসময় কথাটা বলতে চাই। ধন্যবাদ। আর অন্য ডিসিশন দিবেন যে পাপিয়া সত্য বলছে না মিথ্যা বলছে, তারপরে ফোনে আমাকে জানায়েন, আমি কোনো মিথ্যা কথা বলি না। আমার কথা ভালো লাগবে ব্যক্তিগত ব্যাপার। জি, নজরুল ইসলাম বাবু। ধন্যবাদ। উনি মানে অ্যাটলিস্ট হেডমের ডেফিনেশনটা দিছে। তাই আমি বলি, আমরা হেডম দেখাতে চাই না, আমরা জনগণের পাশে থাকতে চাই। হেডম দেখায় রাজনীতি আমরা করি না। হেডম দেখাইলে তো ওই ইতিহাস বলতে হবে। হেডমের ইতিহাস হলো বাংলাদেশ আওয়ামী লীগ দেশ বানিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, দেশ এবং জাতিকে সোনার বাংলা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওই হেডম আমাদের দেখানো আছে সব, আমাদের হেডম সব দেখানো শেষ। এখন হেডম হলো একটা, যে দুর্নীতিবাজ, ধান্দাবাজ, টাপাবাজ, মাস্তানবাজ এবং দেশ লুণ্ঠনকারী, ওদের শাস্তি নিশ্চিত করা, এই কার্যক্রম এখন বাংলাদেশে চলছে ধারাবাহিক। এখন যেটা করতে হবে, আমি বলি শেষের দিকে জি উনি বলুক। জি আমি কিন্তু ডিস্টার্ব করিনি আপনাকে। জি বলুন। আপনাকে বলি, আপনি দোয়া করেন
হেডম ইনশাল্লাহ আছে। আপনি আমাদের জন্য দোয়া করেন, লাশের তো করবে না এদেশের ওই কারণে মানুষ মারা যাবে না। মানুষ আপনি কেন হোস্টাইল জানেন? আরে কথা আচ্ছা শেষ করুক। আপাকে নজরুল ইসলাম বাবু বলছেন আপা যেন পাপি আপা যেন নজরুল ইসলাম বাবুর জন্য দোয়া করেন, সে দোয়া চাইছেন আপনার কাছে, তো আপনি একটু শুনে শেষ করতে। কালকে নাও থাকতে পারি। জি আপা আপনি দোয়া করেন আমরা যে হেডম এটা প্রমাণ করে ছেড়ে দিতে যেন পারি। আমরা যে হেডম আছে দেখি তো বুঝেন না, ক্ষমতায় আমরা এই 3 বার আছি, জনগণ আমাদের সাথে আছে। জনগণ সাথে থাকলে হেডম দেখানো যায়, আমরা হেডম দেখাতে পারি। বাংলার জনগণ শেখ হাসিনার সাথে, আমরা শেখ হাসিনার কর্মী, আমরা হেডম দেখাবো। হেডম দেখাই বাংলাদেশকে ইনশাল্লাহ করোনা মুক্ত করব। মাছ পানি না, ধান্দাবাজি না, ওই গলাবাজি না, কার্যক্রমের মধ্য দিয়ে সোনার বাংলাদেশ আমরা রূপান্তর করব এই ডিজিটাল পদ্ধতিতে। আপনি যেভাবে এখন বক্তৃতা করছেন, অনেক অনেক ধন্যবাদ নজরুল ইসলাম বাবু এবং সৈয়দ আসিফ আশরাফি পাপি এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, পরিস্থিতি যাই হোক না কারণ করোনা নিয়ে আমরা যতই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকি না কেন, বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলের যে অভিযোগ, পাল্টা অভিযোগ বা পৈরিদা, সেটি অব্যাহত আছে এবং তাদের মধ্যকার এই উত্তেজনা অব্যাহত হয়তো আরো বহুকাল থাকবে। কিন্তু সবার প্রত্যাশা, বিশ্বজুড়ে মানুষ প্রত্যাশা করছে যে কোভিড-19 আসলে আমাদের সকলের মধ্যে, শুধু সরকারে যারা আছে তারা না, যারা রাজনীতি করেন তারা নন, সকল নাগরিকের মধ্যে একটা নতুন বোধোদয় হবে। কারণ কোভিড-19 আমরা কতটা অসহায় মানুষ হিসেবে সেটি কিন্তু প্রমাণ করে দিয়েছে, রাষ্ট্র হিসেবে কতটা অসহায় সেটিও প্রমাণ করেছে। কাজেই এখানটাতে হয়তো সবাই মনে করছে যে আগামী দিনের পৃথিবী অনেক মানবিক হবে, সেই অর্থে বাংলাদেশও আরও মানবিক হবে এবং সেটি আমাদের যে শিক্ষা কোভিড-19 দিল সেই শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। আর শিক্ষাটা গ্রহণ না করলে আমরা হয়তো আরও অমানবিক হয়ে উঠবো, আরও যে রাজনৈতিক সংস্কৃতির কথা আমরা বলি যার মান নিম্নগামী, সেই নিম্নগামিতা আরও বাড়তে থাকবে, যদিও সেটি কেউই আমরা চাই না। সব মিলে যেটি আমাদের সকলের প্রত্যাশা যে এই পরিস্থিতি দ্রুত উন্নতি হোক এবং এখন পর্যন্ত আসলে লকডাউনের কোনো বিকল্প নেই এবং কড়াকড়ি লকডাউনের কোনো বিকল্প নেই, সেটি সরকার দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু যেমনটা বলছিলেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আসিফ আশরাফি পাপিও বলছিলেন, সামনে বাজেট, যদিও আমাদের আর্থিক খাতে নানা রকমের প্রশ্ন আছে, তারপরও বাজেটটিও প্রয়োজনীয় একটি বাজেট হবে রাষ্ট্র চালাতে হলে এবং সেই বাজেটে সকলেরই প্রত্যাশা যে এই বাজেট অনেক বেশি দরিদ্র বান্ধব হবে, অনেক বেশি সামাজিক নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করবে, অনেক বেশি স্বাস্থ্য এবং শিক্ষা খাতের উপরে জোর দিবে, বিশেষ করে জনস্বাস্থ্যের উপরে জোর দিবে। পরিবেশ এটি বড় বিষয় গোটা পৃথিবীর জন্য, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনের ফলে যে সংকটগুলো ধেয়ে আসছে সেই সংকট মোকাবেলার জন্য বাজেটে বরাদ্দ থাকবে এবং বরাদ্দই যথেষ্ট নয়, কারণ বাজেট বাস্তবায়নটাও বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও বাংলাদেশ যেন মোকাবেলা করতে পারে এবং তার জন্য যা যা করণীয় আমরা আশা করব সেই কাজগুলো সবাই মিলে করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন। ঘরে থাকবার এখন পর্যন্ত কোনো বিকল্প নেই, কাজেই ঘরে থাকুন।